নাম যা আপনি আগে কখনো শোনেননি, একটি প্ল্যাটফর্ম যা সাহসী নারীদের কণ্ঠস্বর। উদ্যমিনী এ নাম শুধু একটি শব্দ নয়, এটি এক একজন নারী উদ্যোক্তার সাহসী পথ চলার প্রতিধ্বনি। আমি জেরিন হান্নান, একজন নারী উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠান মাছের হাট বাজারে মাছ নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি ব্যবসা মানে শুধু পণ্য নয়, এটা প্রতিদিনের লড়াই, প্রতিটা সকালে নিজের উপর আস্থা রাখবার এক যুদ্ধ। নিজের উপর এই যে আস্থা রেখে প্রতিনিয়ত চলার নামই হয়তো ব্যবসা। আমি আজকের এই অনুষ্ঠানে শুধু একজন সঞ্চালকই নই, আমি আপনাদেরই একজন, যারা কিনা স্বপ্ন দেখে, হোঁচট খায়, আবার উঠে দাঁড়ায়। উদ্যমিনী সেই সব নারীদের গল্পের মঞ্চ, যাদের হাতে গড়া এক একটি উদ্যোগ এক একটি জীবন্ত অধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমিনীর প্রথম পর্বে। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের উদ্যমিনী মৌসুমী আক্তার, স্বত্বাধিকারী ইয়াম্মি কেক হাউস। মৌসুমী আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। আর সবচেয়ে ভালো ফিল করছি এটা ভেবে যে আমাদের মাধ্যমে নতুন নতুন যারা উদ্যোক্তা আছেন তারা আমাদের গল্প শুনে ছোট ছোট উদ্যোগ তৈরি করতে সহায়তা করবে। আপনার এগিয়ে আসার গল্পটা আমি শুনতে চাই, জানতে চাই। সেই সাথে আমি সহ আরও অগণিত নারী উদ্যোক্তারাও এই গল্প থেকে অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস করি। কিন্তু তার আগে আপনার এবং আপনার উদ্যোগ সম্পর্কে আমরা আরও একটু জেনে আসব। একটা সময় ছিল ফরিদপুরের মাটিতে দাঁড়িয়ে এক তরুণী স্বপ্ন দেখতেন আর চুলায় কেক বসিয়ে ফেসবুকে লিখতেন তার মায়ের হাতের মতো রেসিপি। সেই 2013 সালে গ্রামের নিঃশব্দ দুপুরে যে মেয়ে শুরু করেছিলেন শুধুই ভালোবাসা দিয়ে, আজ তিনি ইয়াম্মি কেক হাউসের প্রেরণাময় মুখ। ইউটিউব চ্যানেল খুলে মাত্র 45 দিনে পেলেন মনিটাইজেশন, আর কেবল কিছুদিনের মধ্যেই 1 লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে হাতে এলো সিলভার প্লে বাটন। তবুও মৌসুমী থামেননি। তিনি জানতেন প্রাপ্তি মানেই শেষ নয়। ঢাকায় এসে একের পর এক প্রফেশনাল কোর্স, আর সেই শেখা দিয়েই তৈরি করলেন নিজের ক্লাসরুম। মাঝে একবার স্বপ্নকে ঘর দিলেন, একটা ছোট্ট আউটলেট খুললেন ভালোবাসা দিয়ে। কিন্তু কাজের চাপ, দায়িত্ব আর বাস্তবতা সেই দরজাটা একদিন বন্ধ করে দিতে বাধ্য করল। তবুও হেরে যাননি তিনি। মাত্র 50,000 টাকা পুঁজি আর পাহাড় সমান সাহস নিয়ে আজ তিনি গড়ে তুলেছেন 2টি অনলাইন পেজ, একটি ইউটিউব প্ল্যাটফর্ম আর শত শত শিখতে আগ্রহী শিক্ষার্থীর হৃদয় জয় করা কোর্স। গড়ে মাসিক আয় 3 থেকে 4 লক্ষ টাকা। কিন্তু তার আসল সম্পদ মানুষের ভালোবাসা, নিজের শ্রম আর হার না মানা এক মানসিক শক্তি। সরকারি পুরস্কার হয়তো আসেনি, কিন্তু তিনি পেয়েছেন কিছু মুখের হাসি, শত হৃদয়ের দোয়া আর রান্নাঘরের চুলার আগুনে জ্বালানো নিজের রাজ্য। এই গল্প ইয়াম্মি কেক হাউসের, আর এই গল্প মৌসুমী আক্তারের, যিনি প্রমাণ করেছেন মেয়েরা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন গড়ে তোলে হাতের ময়লা আটা দিয়েও। অসাধারণ, ভীষণ অনুপ্রেরণাদায়ক একটা গল্পই মূলত আমরা দেখলাম, শুনলাম। প্রথমেই আপনার কাছে আমার যেটা জানতে চাওয়ার, কেক তৈরি করা, এখানে আমার মনে হয় 3টা বিষয়ের খুব প্রয়োজন হয়। একটা হচ্ছে ধৈর্য, যত্ন এবং সময়। এই যে 3টা জিনিসের যে একটা সংমিশ্রণ, আপনার জীবনের ঠিক কোন সময়টাতে এসে এই 3টা জিনিসের সংমিশ্রণ ঘটিয়েছিলেন? বিয়ে হয় 2010 সালে, আমি বেবি কনসেপ্ট করি 2012 সালে। তো আমার বেবি হওয়ার পরে যখন 1 বছর ওভার হলো, তখন থেকে আমি বিভিন্ন টিভি প্রোগ্রাম দেখতাম, রেসিপি ট্রাই করতাম। তো একটা সময় মনে হলো যে না, এটাও শেখার অনেক কিছু আছে। তখন থেকে আমি ছোটো ছোটো কোর্স করতে শুরু করলাম। তো একটা সময় মনে হলো যে না, আমার কিছু করা উচিত। তখন থেকে মূলত আসলে কাজের স্টার্টিংটা 2012-র লাস্টের দিকে, 2013-র প্রথম দিকে আমি প্রথম কাজ শুরু করি। সেখান থেকেই মূলত আমার এই চ্যালেঞ্জের শুরুটা। আপনি তো নিশ্চয়ই ফরিদপুরে বেড়ে উঠেছেন, তাই না? হ্যাঁ, আমার হোম টাউন ফরিদপুরে। আচ্ছা,
গ্রামের সেই নিঃশব্দ দুপুর থেকে শহরের ব্যস্ত দিনে পৌঁছানো, এই যে একটা দীর্ঘ যাত্রা, আমার কাছে খুব জানতে ইচ্ছা করে। এটা আমি যখন যে নারী উদ্যোক্তার সাথে আমার কথা হয়, আমি সবার আগে না এটা জানতে চাই যে এই যে আপনি এতটা দূর আসলেন, এই পথ চলায় কোন সেই না শব্দটি যেটা আপনার পথে আসলে বাধা হয়ে দাঁড়ায়নি, বরঞ্চ আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে? আমি যখন গ্রাম সাইড থেকে কাজ শুরু করি, এখন যেমন বেকিং সেক্টর কিংবা কুকিং সেক্টরটা অনেক বেশি ফোকাস, মানে রাইট। এটা দিয়ে অনেক কিছু করতে পারবে কিংবা ফিউচার ডেভেলপ করতে পারবে, এটা কিন্তু আমরা এখন বুঝি মোটামুটি। তো যখন আমি শুরুর দিকে কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমার পথটা এতটা সহজ ছিল না, যেহেতু আমি গ্রাম সাইড থেকে কাজ শুরু করেছি। হ্যাঁ, নানান রকম কথা আমাকে শুনতে হয়েছে, পারবে না, এটা দিয়ে কিছু হবে না, কিংবা তুমি মেয়ে হয়ে কেন ছেলেদের সাথে একসাথে কাজ শিখছো। ওহো। এটা আমাকে খুব হার্ট করেছে, কিন্তু তখন থেকে মনে হয়েছে যে কেন আমি পারবো না। কারণ একটা পুরুষ যদি কাজ শিখে তার ফিউচার ডেভেলপ করতে পারে, আমি একজন নারী হয়ে কেন পারবো না। যখন আমি আশেপাশের থেকে সব কথাগুলো শুনেছি যে না, তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবা না, তখন না মনের মধ্যে আসলে পজিটিভ একটা জিদ তৈরি হলো। যেটা আমাকে শুনতে হয়েছে না শব্দটাকে কিভাবে আমি তাদের মুখ থেকে হ্যাঁতে রূপান্তরিত করব, আমি সেই কাজের স্পিরিট দিয়ে আসলে মূলত আগাতে চাই। এই না শব্দটা থেকেই আমি আগানো শুরু করেছি। আসলে আপনি না শব্দটিকেই যখন পজিটিভলি নেবেন, তখনই আমার কাছে মনে হয় দারুণ কিছু গড়ে ওঠে। কেক নিয়ে তো কাজ করছেন, তো ঢাকাতেই কি বেশিরভাগ ডেলিভারি হয় আপনার? আমি যখন ফরিদপুর সিটি থেকে কাজ শুরু করি, আমি টানা 2 বছর ফরিদপুর স্টে করেছি কিছু Okay. একটা করতে। তো তখন আমি বললাম না যে গ্রাম থেকে পজিটিভ ভাইবটা কিন্তু একটু কম আসছিল। তো আমার কাছে একটা সময় মনে হলো, 2 বছর যখন আমি ট্রাই করলাম, আমার কাছে মনে হলো যে আমি যে কাজগুলো শিখেছি এটা আমি সবার মাঝে প্রেজেন্ট করতে পারছি না, মানে আমার কিছু একটা করা উচিত। তখন আমি কি করলাম, ঢাকার টান করলাম। মানে ফরিদপুর 1.5 থেকে 2 বছর ট্রাই করার পর আমি ঢাকা টান করলাম। ফরিদপুরে টুকটাক কেক ডেলিভারি দিয়েছি, তবে আমাদের ওখানে কি, মানে আমি যেখানটায় থাকতাম সেখান থেকে মেইন ফরিদপুর প্রায় 45 মিনিটের রাস্তা। তো ডেলিভারি দিতে প্রবলেম হতো, যার কারণে আমি ঢাকা টার্ন করলাম, এসে আস্তে আস্তে কাজ শুরু করলাম। যেমন দেখা গেল যে আশেপাশের সাইটগুলোতে কেক ডেলিভারি দিতাম, তারপর আস্তে আস্তে এখন পুরো ঢাকা সিটিতে দিচ্ছি। এভাবে আসলে কাজ চলছে। কেক নিয়ে কাজ করবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? আমার কাছে যেটা মনে হয় কেক হ্যান্ডলিং। হ্যাঁ, কারণ আমরা যখন ফিজিক্যাল আউটলেটগুলো থেকেও কিনি, মানে আপনিও কিনেন নিশ্চয়ই, আমিও তো কিনি, তো ওই দোকান থেকে বাসা পর্যন্ত আনতেই কিন্তু অনেক সময় জাস্ট একটু 19-20-এর জন্যই কেকটা কাত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে কেক নিয়ে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে হয় আপনার কাছে? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যখন কেক নিয়ে কাজ করি, ধরেন কেকের কাজ কিন্তু 1-2 ঘন্টার না, এটা খুব একটা লং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। রাইট। আমাদেরকে বেস তৈরি করতে হয়, ওটাকে ঠান্ডা করতে হয়, ক্রিম তৈরি করতে হয়, ফ্রস্টিং করে সেটাকে আবার ওভারনাইট ফ্রিজিং করতে হয়, নাহলে কিন্তু কাস্টমার যে আমি দিচ্ছি সে কিন্তু খেয়ে টেস্ট পাবে না। তো এই যে একটা লং প্রসেস, তারপরে মেইন টেনশনটা থাকে আমার ক্লায়েন্টের হাতে কেকটা ভালো মতো পৌঁছালো কিনা। বাংলাদেশ কি একটু গরম প্রধান দেশ, এখানে কিন্তু গরম টেম্পারেচারটা একটু বেশি, সেক্ষেত্রে আমরা ট্রাই করি এসি ভ্যানের মাধ্যমে কেকটা ডেলিভারি দিতে। আচ্ছা। বাইকে করে কেক ডেলিভারি দেওয়া যায়, কিন্তু দেখা যায় যে ঝাঁকির একটা ব্যাপার থাকে, ডিসপ্লেস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আমরা কি করি, এসি ভ্যানগুলোতে সেফ সাইডে থাকা, সেফ সাইডে থাকার ট্রাই করি। আর যখন অর্ডার আসলে বুঝে শুনে নিতে হয়, যেমন আপনি একজন ক্লায়েন্ট, অ্যাজ এ ক্লায়েন্ট আপনি আমাকে একটা থিম চুজ করে দিলেন যে আপু আমাকে এই কেকটা করে দিতে হবে, তখন আমরা ওয়েদারটা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ। এখানে আমরা প্রথমে ওয়েদারটার দিকে একটু ফোকাস করি যে এই ওয়েদারে এই কেকটা ক্লায়েন্টের হাতে ঠিকঠাক মতো পৌঁছাবে কিনা। এটা কিন্তু একটা দারুণ তথ্য দিলেন হ্যাঁ, সবার জন্য। কারণ ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে আমার কাছ থেকে ফুডটা নিচ্ছে, এখন তাকে যদি আমি সেফলি সেটা পৌঁছাতে না পারি, সেক্ষেত্রে আমার বিজনেসেরও এক নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর সে ক্লায়েন্ট যে আমাকে পে করে কেকটা নিচ্ছে, তার একটা প্রোগ্রামের জন্য নিচ্ছে কিংবা কোনো ঘরোয়া কোনো প্রোগ্রামের জন্য, তার প্রোগ্রামটাও কিন্তু নষ্ট তাহলে হবে। কেক তৈরির সাথে ওয়েদারের একটা কানেকশন আছে। আচ্ছা আপু, আপনি তো এখন নিয়মিতভাবেই শেখাচ্ছেন, জি। তাই না? এইজ গ্রুপে কি আপনার কাছে শিখছে? টিনেজাররা বেশি শিখছে, কারণ এসএসসি পরীক্ষার পরের টাইমটাকে তারা কাজে লাগাচ্ছে। অনেক গার্জিয়ান আবার ফেসবুক পেজে নক করেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করে বলেন যে আমার মেয়ের এক্সাম শেষ হলে আমি তোমার কাছে দিতে চাই শিখতে। মানে এই যে একটা সাপোর্ট তারা দিচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্টটা দেওয়ার জন্য। আর যেটা বলছিলাম যে কোন এজের মানুষ আসলে শিখতে আগ্রহ প্রকাশ করে,
এই যে টিনেজাররা যে কাজ শিখছে এটাও যেমন আমার কাছে ভালো লাগে, তেমন 30 আপ ভদ্র মহিলারা যে কাজ শিখতে আসেন, আগ্রহ প্রকাশ করেন, এটাও আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমরা সবাই জানি শেখার কিন্তু কোনো শেষ নেই। আবার অনেকে নিশ্চয়ই এমনও আছেন, যেমন আমি যদি কখনো আপনার কাছে শিখতে যাই, আমি কেন শিখবো, সেটা হচ্ছে যে আমি আমার বাসায় আমার বাচ্চা, আমার সন্তান, আমার পরিবারের সদস্যদেরকে বানিয়ে খাওয়াবো। তো এই ক্যাটাগরি পিপলও তো আমার মনে হয় যাচ্ছে আপনার হ্যাঁ, কাছে, এই আর নারী ক্যাটাগরির পুরুষ নির্বিশেষেই তো, তাই না? নির্বিশেষেই, হ্যাঁ। সবাই। তবে আমার মানে কাছে কি আমি ফিমেল দিকটা একটু বেশি ফোকাসে রাখি, যেহেতু আমার ছোটোখাটো একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে আমি যে ইউনিটে থাকি ইউনিটের মুখোমুখি আর কি। তো আমাকে তো বাসার যে মালিক কর্তৃপক্ষ, ওখান থেকে তো আমার পারমিশনের একটা ব্যাপার আছে। আমার প্রতিদিন, যেখানে আমি ট্রেনিং ইনস্টিটিউটের মতো করেছি, ওখানে প্রতিদিন সকালে এক ব্যাচে 15 জন ওঠানামার নির্দেশনা আছে, বিকালেও 15 জন ওঠানামার নির্দেশনা আছে। তো এই জিনিসটাকে আমি পজিটিভভাবে দেখি কেন, আবার আরেকটা বয়সের মানুষ আমি পেয়েছি এরকম, যারা বেকিং শিখতে ইচ্ছুক, যে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, চাকরি করছে, হাজব্যান্ড জব করছে, সময় দিতে পারছে না, বাসায় একা একা ভালো লাগছে না, রেজিস্ট্রেশন করে চলে আসলো। তখন যদি আমরা তাদেরকে প্রশ্ন করি যে আপনি আরও আগে কেন শিখলেন না, তখন তাদের কাছ থেকে খুবই চমৎকার একটা অ্যান্সার আসে, যেটা শুনে আপনারও মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা অ্যান্সার আসে, তারা বলতে থাকে যে আপা, একটা সময় আমরা প্রচুর কাজ করেছি, কাজ করার পরে কিছুদিন আমরা রেস্ট নিয়েছি, এখন মনে হচ্ছে ঘরে অলস টাইম বসে না থেকে আমরা কিছু একটা করি টাইম স্পেন্ড করার জন্য। এর জন্য তারা আসলে শিখতে আসে। মনটা খুব খারাপ হয়ে যায়, সেই মন খারাপের কোনো এক দিনে যখন মনে হয় এই কাজটি আসলে আমার না, কারণ আমাদের নারীদের তো আসলে ঘর, সংসার এবং কাজ তিনটাকে সমান্তরালে চালাতে হয়। তো সেই বিষণ্ণতার সময়গুলোতে কখনো কি এমন মনে হয়েছে যে এই কাজটা আসলে আমার না? আর যদি মনে হয়ে থাকে, সেই সময়টাতে আপনি নিজেকে কি বোঝান? যেই সেক্টরে আমরা কাজ করি না কেন, প্রচুর ধৈর্য এবং শ্রম দিতে হয়। তা তো অবশ্যই। প্রচুর ধৈর্য এবং শ্রম দেওয়ার পরেও যদি কখনো খুব খারাপ লাগে, মানে আছে না পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, কিংবা আছে না যে আমাদের যারা আমরা কাজ করি অনেক ধরনের কথা কিন্তু আমাদেরকে শুনতে হয় এবং সেটা হজম করে কাজে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, অনেক সময় মন খারাপ হয়, বিষণ্ণতায় ভুগি, তখন হয়তো মনে হয় যে না, এই কাজটা ছেড়ে দিলেই হয়তো ভালো হতো, এই কাজে আমার ইনভলভ না হলেই হয়তো ভালো হতো। কিন্তু আবার তৎক্ষণাৎ আমার মনে হয় যে পুরুষদের পাশাপাশি নারীদেরও আসলে পরিচয় তৈরি করার জন্য কিছু একটা করা উচিত। অ্যাবসলিউটলি। তো সেই দিকটা বিবেচনা করে ওই বিষণ্ণতার ভুগেছি যে ওই ভাবটা তখন আর থাকে না। আর প্রাপ্তিও তো আছে, প্রাপ্তিও আছে, অনেক হ্যাঁ। প্রাপ্তি আছে। এই যে এত বছর ধরে কাজ করছি, এই যে স্টুডেন্টদের একটা ভালোবাসা, তারপর আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট বেজের যে একটা ভালোবাসা, একটা আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি, এটা ভেবে আসলে পিছপা হওয়ার কোনো চান্স নেই। তার চাইতেও বড় কথা, আপনার এই প্রোডাক্টটার সাথে কিন্তু মানুষের খুশি, আনন্দ জড়িত থাকে সবসময়। প্রত্যেকটা আপনি সেলিব্রেশনে জন্মদিনে কেক পাঠাচ্ছেন, আপনি অ্যানিভার্সারিতে কেক পাঠাচ্ছেন, প্রতিটা আনন্দের সাথেই কিন্তু আপনার প্রোডাক্টের একটা ছোঁয়া আছে। আচ্ছা, আমি আরও একটা জিনিস জানতে চাইবো। আমি আপনার প্রোফাইল পড়ে যেটা জেনেছি, দেখেছি, আমি তো কিছুটা স্টাডি করেছি আপনার সম্পর্কে, মনে হয়েছে যে একটু ভাবতে পছন্দ করেন, এরকম একটা মানুষ বলে মনে হয়েছে। তো আমি যেটা জানতে চাই যে আপনি নিশ্চয়ই শেখানোর জন্যই শেখান, বিষয়টা তা নয়, নিজে শেখার জন্য আপনি শেখান। অ্যাবসলিউটলি। তো কখনো যদি এই চক্রটা বন্ধ হয়ে যায়, তখন নিজেকে আসলে কোন জায়গাতে দেখতে পান? শেখার কোনো শেষ নেই। এই যে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা, এটা কখনোই শেষ হবার না। তারপরেও যদি আমি ডিপলি চিন্তা করি যে না, আমার এই শেখার চক্রটা যদি কখনো বন্ধ হয়ে যায়, আসলে আমি নিজেকে কোথায় খুঁজে পাবো? ওই যে বললাম, স্টুডেন্টদের ভালোবাসা, ক্লায়েন্টদের ভালোবাসা, তারপর নিজে যে এত বছর ধরে কাজ করেছি, যে অর্জনগুলো আমার হয়েছে, সেদিকেই কিন্তু স্মৃতিচারণ করলেও আমার বাকি জীবনটা কিন্তু আমি পার করে দিতে পারবো। কখনো বন্ধ না হোক, এটা অনেক বড় হোক, সেটাই আমরা চাই। ইউটিউবে নিশ্চয়ই আপনি সিলভার প্লে বাটন পেয়েছেন। জি, কংগ্রাচুলেশন ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা জানতে চাই যে কখনো আনমনা হয়ে সেই ইউটিউবের প্রথম ভিডিওটা যখন আপনি এখন দেখেন, সেই তখনের মৌসুমীকে আজকের মৌসুমী কি পরামর্শ দেয়? মানে নিজের সাথে নিজের যে একটা কথোপকথন। আমি কিন্তু একদম জিরো থেকে কাজ শুরু করেছি। তো আমি যদি এখন আমার সেই আগের মৌসুমীকে খুঁজতে যাই, আমি একটা কথাই বলবো, হয়তো আমার আরেকটু সময় নেওয়া লাগতো, আরেকটু প্রিপেয়ার হয়ে কাজ করা লাগতো। কিন্তু এখন আবার মনে হয় যে তখন যদি আমি সময় নিতে চাইতাম, তাহলে কিন্তু আমার এই প্রফেশনে আমি এত দূর যে এসেছি, এটা কিন্তু আরও লেট হয়ে যেত।
এর জন্য যারা আসলে শুরু করতে চাচ্ছে, কিংবা আমার কথা যদি আমি বলি, ভেবে চিন্তে আসলে অনেক কাজ খুব কম হয়। হুট করে একটা জিনিস শুরু করলে সেটার উপরে যদি আপনি ফোকাস ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু জীবনে সফলতা অর্জন করা অনেক বেশি সহজ। আসলে কাল বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ। কিছু আছে, এখন এই মুহূর্তটাই জরুরি। শুরু করলে তোমার এখনই করা উচিত। আর শুরু করলেই কিন্তু একটা না একটা দিক বের হয়ে যায় যে কিভাবে আসলে কাজ করতে হবে, কিভাবে কাজের কোয়ালিটি ঠিক করতে হবে, সব কিছু কিন্তু মাথার মধ্যে তখন ঘুরপাক খেতে থাকে। তো আমি মনে করি যে যারা নতুন আছেন, কিংবা আমি যদি আমার দিকটাই দেখি, যে বসে না থেকে কাজে লেগে যাওয়া উচিত। আপনার কোনো একটা কেকের নাম যদি হতো সংগ্রাম, তাহলে সেই কেকটা দেখতে কেমন হতো এবং সেটার টেস্ট কেমন হতো, আর সেটা আপনি বানাতেন কি কি দিয়ে? আমরা যেহেতু কেক নিয়ে কাজ করি, কেক কিন্তু একটা শৈল্পিক কাজ। আমরা কিন্তু মাঝে মাঝে কেকের উপরে রং তুলির ক্যানভাসে বিভিন্ন থিম করে থাকি। কেকের টেস্ট কেমন হতো এটা তো বলার অপেক্ষা রাখে না, ভালো করার ট্রাই করতাম। আর যেহেতু সংগ্রাম থিমটা আপনি দিয়েছেন, আমার শুরুর দিকটাতে আমি ফিরে যেতাম, যে আমি আসলে কিভাবে স্টার্ট করেছি, কিভাবে কাজ করেছি, ওই থিমটা মাথায় রেখে হয়তো কোনো থিমটা আমি এঁকে ফেলতাম। মানে নিজের সবটুকু একাগ্রতা আমার মনে হয় ওই কেকটার মধ্যে ঢেলে দিতেন, যেটার মধ্য দিয়ে আপনার সংগ্রামের একটা প্রতিচ্ছবি সবার সামনে ফুটে উঠতো। অদূর ভবিষ্যতে আমি কিন্তু এরকম একটা কেক দেখতে চাইবো, ইনশাআল্লাহ, এবং সেটা কিন্তু আমি অবশ্যই একটু টেস্ট করতে চাই। আপনি তো একটা দীর্ঘ সময় এই সেক্টরে কাটিয়ে দিলেন, এবং আমি দেখেছি আপনার কোর্সে সিট পাওয়া যায় না। তার মানে অসংখ্য শিক্ষার্থী আপনাকে পছন্দ করে এবং আপনার সাথে ক্লাস করতে আগ্রহ প্রকাশ করে। তো বেকিং যে একটা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আমাদের দেশে ডেভেলপ করেছে, এখন প্রতিটা মহল্লায় মহল্লায় কিন্তু আমরা কেকের দোকান দেখতে পাই। আপনি আসলে আপনার জায়গা থেকে বেকিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে কোথায় দেখেন? আমাদের বাংলাদেশ, আমি বলবো এখনও বেকিং কুকিং সেক্টরে খুব একটা আগাতে পারেনি। একদিক থেকে যদি এটা বলি যে আগাতে পারেনি, একদম ভুল বলা হবে। আবার যদি বলি যে হ্যাঁ এগিয়েছে, এটাও ঠিক বলা হবে। কেন আমি বলি, কারণ একটা সময় যখন আমি নতুন অবস্থায় কাজ শুরু করেছি, তখন অনেকেই ভাবতো যে বেকিং কুকিং শেখা মানেই ইনস্টিটিউটে গিয়ে শুধু খুন্তি নাড়লেই হয়ে যাবে, বিটার চালাতে পারলেই মনে হয় আমি কেকটা শিখে যাব। আসলে কিন্তু ব্যাপারটা তা না। আমাদেরকেও কিন্তু বিভিন্ন এক্সামের মধ্য দিয়ে যেতে হয়েছে, আমাদেরকেও বোর্ড এক্সাম দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হয়েছে, আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়েছে, মৌখিক এক্সাম দিতে হয়েছে, আবার আমাদেরকে লিখিত পরীক্ষাও দিতে হয়েছে। আগাতে পারেনি এটা বললে ভুল হবে, এগিয়েছে অনেকটাই, ভবিষ্যতে আরও আগাবে আশা রাখি। আর কাজের কোয়ালিটি যদি ভালো থাকে সবার, আমি মনে করি বাংলাদেশ একদিন অনেক দূর এগিয়ে যাবে বেকিং সেক্টরে। হ্যাঁ, আমার কাছেও সেটাই মনে হয়, কারণ এই সেক্টরে এখন আপনার মতো অনেকেই আসছেন এবং যারা অনেক ভালো কাজ করছেন। সো এটা একটা পজিটিভ সাইড। আচ্ছা, আমরা আসলে সফল বলতে কি বুঝি? অনেকেই দেখবেন যে এরকম বলে থাকে যে যার অনেক এমপ্লয়ি, যার টিম মেম্বার অনেক, বা যার অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে, অনেক বড় শোরুম আছে, সেই হয়তো সফল। যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার কাছে আসলে সফলতার সংজ্ঞা কী, কিংবা আপনাকে যদি আমি বলি যে আপনি আসলেই একজন সফল উদ্যোক্তা, এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখতে হবে, কোয়ান্টিটি ঠিক রাখতে হবে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনার যে ক্লায়েন্ট বেস আছে তাদের আস্থাটা ধরে রাখতে হবে। আর গাড়ি থাকবে, অফিস থাকবে, এমপ্লয়ি থাকবে, সব কিছু মিলেমিশেই যে একজন সফল উদ্যোক্তা আমরা যে নাম ট্যাগ দিয়ে থাকি, এটা ছাড়াও কিন্তু যারা একটু আড়ালে কাজ করেন, যেমন ধরেন আমরা এই যে আমাদের অন ক্যামেরা যারা দেখছেন, এই অন ক্যামেরার পেছনেও কিন্তু অনেক কলাকুশলী কাজ করে থাকেন, তারাও কিন্তু তাদের লাইফে সফল। এখন সফলতার সংজ্ঞা আসলে সেভাবে দেয়া যায় না, আবার দেয়া যায়। কেন বলেন তো? কারণ সফলতা বলতে আমরা কি বুঝি? আমি একটা কাজ দৃঢ় পরিকল্পনা নিয়ে কাজ করছি, সেই কাজটায় আমি সবার মাঝে প্রেজেন্ট করছি, এবং একদিন অনেক মানুষ আপনাকে ভালোবাসবে, অনেক মানুষ আপনাকে আস্থা ভরে স্মরণ করবে। আমি মনে করি আমার কাছে খুব এটাই আসলে আমি মনে করি সফলতা, যে আপনাকে মনে রাখবে মানুষ আপনার কাজের মাধ্যমে। এইটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, আমার কাছে মনে হয় ওই জায়গাটাতেই একজন উদ্যোক্তার সত্যিকারের সফলতা নিহিত। এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে আগ্রহী, যারা নতুন আসছে, সেই নতুনদের জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে? যারা বেকিং কুকিং সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই সেক্টরে। এই সেক্টরে কাজ করতে হলে কাজের ফোকাস ঠিক রাখতে হবে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করতে হবে,
আর সবচেয়ে বড় কথা, নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে সহমর্মিতার সাথে কাজ করতে হবে। যদি আপনি সেটা পারেন তাহলে আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ মৌসুমী আপু। একটা দারুণ সুন্দর পর্ব আমরা আপনার সাথে পার করলাম। যারা এই সেক্টরে এগিয়ে আসছে এবং এই সেক্টরে এই মুহূর্তে যারা কাজ করছেন, তাদের সবাই এই পর্ব থেকে আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলো। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ, আর অসংখ্য ধন্যবাদ বিটিভিকে। কারণ আমরা যখন নতুন অবস্থায় কাজ শুরু করেছি তখন কিন্তু আমরা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম পাইনি আমাদের উদ্যোগের কথা শেয়ার করার জন্য, আমাদের জীবনের নানান উত্থান পতন শেয়ার করার জন্য। তো এই যে একটা প্ল্যাটফর্ম বিটিভি আয়োজন করেছেন উদ্যমিনী, এজন্য বিটিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক সফল নারীর সঙ্গে, নতুন কোনো গল্পে। উদ্যমিনীর আগামী পর্বে আপনাকে আমরা খুঁজে নিব। ততদিন স্বপ্ন দেখুন, আর হেরে গেলেও নিজেকে নতুন করে গড়ে তুলুন। বিটিভির সাথেই থাকুন।